এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সন্ন্যাস গ্রহণ ও উচ্চশিক্ষার প্রতি অভয়ের অনীহা। আমাদের সভ্যতা শেখানোর আগে ওরা নিজেদের ইতিহাসটা দেখুক না। 2000 বছর আগে কোথায় ছিল ওদের ঐতিহ্য, কে চিনত ওদের? দীর্ঘ 5000 বছর আমাদের পূর্বপুরুষ যে সভ্যতা করেছেন, আগামী 5000 বছরেও কি ওরা তার মানে বুঝতে পারবে? অসম্ভব। আলো দেখানোর অছিলায় আমাদের অন্ধকারে ঠেলে দিচ্ছে ওরা। ওই ছেলেটিকে দেখছো? হ্যাঁ, বেশ কিছুদিন হলো দেখছি। ওর নাম সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, ও যখন বলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওর কথা শুনে পথ চলতি লোকও দাঁড়িয়ে পড়ে। আমাদের কলেজে এবছর এসেছে না? হ্যাঁ, আগে প্রেসিডেন্সি কলেজে ছিল। ওখানে এক প্রফেসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় সেই অপরাধে ওকে কলেজ ছাড়তে বাধ্য হতে হয়। 1 বছর সিনিয়র। কিন্তু কিসের প্রতিবাদ করেছিল? সেই প্রফেসরের ব্যবহারের। এদেশের ছাত্রদের দেখলেই সে খালি খিটখিট করত। সুভাষকে প্রথম থেকেই বিষ নজরে দেখত। একদিন সুযোগ পেতেই ঝাড়লো সেই বিষ। কি জ্যোতি সুভাষের সারা মুখে! হবে না কেন? ও তো স্বাধীনতার জ্যোতি। সত্যি সুভাষই আমার আইডিয়াল, আদর্শ বলতে পারো। সত্যি? হ্যাঁ, জানো ইংরেজদের বিরুদ্ধে গোপন বৈঠক চলে ওদের। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তো প্রায়ই যাই। কিন্তু তুমি তো বলনি যে তুমিও। বলার সুযোগ পেলাম কখন? আর তাছাড়া এসব কথা তো সবাইকে। রূপেন, সুভাষের বৈঠকে আমরাও যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। যদি কলেজের কর্তৃপক্ষ জানতে পেরে যায়? জানুক না। ঠিক আছে, আমরা যাব। তা বেশ, রাত 8টায় তোমার বাড়ির সামনে দেখা করব। ঠিক আছে, চলো চলো চলো। দাঁড়াও, আমরা রূপেনের বন্ধু। রূপেনদা, এরা তোমার বন্ধু? হ্যাঁ, ওরা দুজনেই। এসো এসো। ওটাই ওদের কাজ, নজর রাখা। কিন্তু আমি ভেবেছিলাম ইলিউশন ছাড়া, ভ্রম উৎপাদন ছাড়া ব্রিটিশ সাম্রাজ্য চালানো কঠিন। সেই জন্যে একটা গোলমাল লাগতেই ওরা সঙ্গে সঙ্গে নতুন গোল বাঁধাবার মতলব ভাঁজতে থাকে। ইংরেজ আমাদের তথাকথিত বর্বরতা থেকে সভ্য করে তুলতে চায়। আমাদের অশিক্ষার ব্যাপারে ওদের কত চিন্তা। শিক্ষার ভেগ ধরে নতুন হামলা করতে চায়, এটাই ওদের নতুন চাল। ওরা আমাদের নিজস্ব কায়দায় আর নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী পড়াতে চায়। এদিকে মুখে বলে এসব আমাদের প্রয়োজন মেটানোর জন্যে। ধাপ্পাবাজি, আগাগোড়া ধাপ্পাবাজি। সংস্কৃতির ব্যাপারে আজও ওদের চেয়ে আমরা অনেক উন্নত। সংস্কারের ক্ষেত্রেও ওরা অনেক পিছিয়ে আছে, আমরা নেই। কিন্তু এর উপায় কি? ইংরেজের নতুন নতুন আইন যে আমাদের বেঁধে ফেলেছে। ওদের দুর্নীতির আইন ভেঙে উচিত জবাব দেওয়া যায়। আক্রমণের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। ইটের বদলে পাটকেলে জবাব দেওয়া দরকার। কিন্তু পাল্টা জবাব দেওয়ার আর কোনো উপায় কি নেই? উপায় অনেকই আছে, কিন্তু ভাই ওরা যে ইংরেজ, বদ্ধ কালা, মিষ্টি কথা ওদের কানে ঢোকেই না। সেই জন্যে আমাদের এখন গলা ফাটিয়ে চিৎকার করা ছাড়া আর কোনো উপায়ই বাকি নেই। স্বাধীনতার সুখ চাইলে মেলে না।
তার জন্য কিছু ত্যাগ করতে হয়, রক্ত দিয়ে দাম দিতে হয়। স্বাধীনতার জন্য আমরা যে কোনো দাম দিতে রাজি। এটা আবেগপ্রবণ হওয়ার সময় নয়, মাথা ঠান্ডা করে ভাবার। কিন্তু ইংরেজদের থেকে আমাদের কিছু তফাৎ তো আছে, আছে বই কি, বড় রকমের তফাৎ আছে। ইংরেজরা আমাদেরই ঘরে শীত কেটে ঢুকেছে, আমরা ওদের ঘরে যাইনি। আমরা ওদের আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়ছি। তাই এতে ধৈর্য নয়, আরো বেশি সাহসের প্রয়োজন। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ মায়ের আর্তনাদ একবার শুনে দেখো, তোমাদের হৃৎপিণ্ড নিজে থেকেই খান খান হয়ে যাবে। হাসি মুখে স্বাধীনতা কেউ দেয় না। কিন্তু অহিংসা? মুখ বুঝে শুধু মার খেতে থাকা, এরই নাম অহিংসা? আর কতদিন পড়ে পড়ে মার খাবো? মানছি সহিষ্ণুতার ঔদার্যই আমাদের ঐতিহ্য, কিন্তু একই সঙ্গে মহাভারতও তো আমাদের অতীত। তাছাড়া আমরা তো রক্তের বদলে রক্ত দাবি করছি না। আমাদের দাবি হলো স্বাধীনতার জন্য রক্ত দাও, দাসত্বের শৃঙ্খল চুরমার করতে রক্ত দাও। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। কেমন লাগলো অভয়? আমার মনে হয় গান্ধীজি আর সুভাষবাবুর মধ্যে তফাৎ এটুকুই যে গান্ধীজি ভাগবত গীতা দ্বারা অনুপ্রাণিত আর সুভাষবাবুর প্রেরণা মহাভারত। আমি তো সুভাষবাবুকে প্রথম বৈঠকে দেখেই ওর ভক্ত হয়ে গেছি। সত্যি। তবে এটা মনে রেখো, আমাদের দেশে অন্ধ অনুগামীর দরকার নেই। তা বটে। আমার তো সব ইংরেজকেই দুমুখো সাপ মনে হয়, কিছু বোঝাই যায় না কখন ছবল মারে। সব ইংরেজরা এক রকমের হয় না। সরি স্যার। না না, ঠিক আছে। কি কাণ্ড বলো তো, আমি তো বুঝতেই পারিনি প্রফেসর আরকাট আমাদের কথা শুনতে পেয়েছেন। তুমি জানো প্রফেসর আরকার আমাদের ইতিহাস আর সংস্কৃতি সম্বন্ধেও জানেন। আর তাছাড়া কোনো জাতির মধ্যে সবাই তো আর খারাপ হয় না। তবে এটা সত্যি যে খারাপ লোক সব জাতির মধ্যেই থাকে। এই ইংরেজরা আমাদের কাছে জালাদের মতো। আমাদের শত্রু ব্রিটিশ সরকার, সব ইংরেজ নয়। তোমরা মিস্টার হিউম্যান নাম শুনেছো? হ্যাঁ। তিনি আমাদের ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। মাঝে মাঝে লাইব্রেরিতে গিয়ে খবরের কাগজটা উল্টে পাল্টে দেখো। হ্যাঁ, নয়তো এভাবেই যদি বন্ধু আর শত্রুর মধ্যে গুলিয়ে ফেলো তবে আর দেখতে হবে না, তখন বন্ধুকেও শত্রু ভেবে বসবে। চলো, ইংলিশ লিটারেচার ক্লাসের সময় হলো। এবার গিয়ে অভয়ের প্রিয় কবি কিটসের কবিতা পড়তে হবে। ওই ইংরেজি কবিতাগুলোর মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না। ভাগ্যিস মাথায় ঢোকে না, যদি কান দিয়ে ঢুকতো তাহলে একেবারে মরমে বসে যেত। ওকে অভয়, ক্লাসে যাবে না? না নরেন, শরীরটা ভালো লাগছে না। চমৎকার, তোমাকে আমার রোগে ধরেছে, একেবারে ঠিকই এগোচ্ছ। না নরেন, আমার জ্বর হয়েছে। হ্যাঁ, তোমার তো সত্যিই বেশ জ্বর। কিছু মনে করো না, ভেবেছিলাম হয়তো ক্লাস ফাঁকি দিতে চাও। যদি বলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, আমার অজুহাতে নিজেই ক্লাস পালাতে চাও? না না, সোজা ক্লাসে গিয়ে বসো। ঠিক আছে, কিন্তু তুমি তো বাড়ি যাও। না না, এরপরে ফিলোসফি ক্লাসটায় আমি থাকতে চাই, ততক্ষণ এখানেই কোথাও জিরিয়ে নেব। তাহলে সিক রুমে গিয়ে বসো। আজ সিক রুম বন্ধ, কে জানে কেন। ঠিক আছে, তাহলে কোনো খালি ক্লাসে গিয়ে বসো, কে জানতে পারছে। আচ্ছা, তোমরা যাও, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা বেশ, পরে পিরিয়ড আবার দেখা হবে, কেমন? চলি। আসছি ভাই। অভয় চরণ দে, এখানে বসে তুমি করছোটা কি? তুমি কি কলেজে পড়তে আসো না ঘুমোতে? এই জন্যই তোমরা ভারতীয়রা সব মুখ্য। তোমার কোনো ধারণা আছে তোমার চারপাশে কি ঘটছে? তোমরা নাকি আবার দেশ শাসন করবে? হ্যাঁ, যাও, সোজা ক্লাসে যাও এক্ষুনি। এদেশের লোকগুলো সব জানোয়ার প্রফেসর আরকাট।
তুমি কি অসুস্থ অভয়? হ্যাঁ, একটু জ্বর হয়েছে। কোনো লাভ নেই, যা বদলাবার নয় তাকে কোনোদিনও বদলানো যায় না। কিন্তু অসম্ভবও তো নয়, তাই না? হ্যাঁ, তা বলতে পারো, তবে এক এক সময় তা বড় কঠিন মনে হয়, তাতে সময় লাগে। আজকাল তো মনে হয় সারা পৃথিবী জার্মানির যুদ্ধের পরে মৃত্যু গণনা করতেই সারাক্ষণ শশব্যস্ত হয়ে আছে। আমার তো মনে হয় অভয় আর রাধারানীর বিয়ে হলে একেবারে রাজ্যটুক হবে, দেখে নেবেন। আর আপনার ভাইজি তো সাক্ষাৎ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। না না না, বরং আমাদের রাধারানীরই পরম সৌভাগ্য যে অভয়ের মতো স্বামী লাভ করেছে। এখন আর আমাদের কোনো চিন্তা নেই। আচ্ছা গৌরমোহন বাবু, একটা কথা বলুন। হ্যাঁ, আমরা শুনেছি অভয়ের ছেলেবেলায় একজন গণক নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অভয় নাকি একদিন পূর্ণ বয়সে ধনী সন্ন্যাসী হবে। হ্যাঁ, এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন বটে একজন গণক ঠাকুর। তিনি একথাও বলেছিলেন প্রচুর মন্দিরও নাকি একদিন স্থাপন করবে। জয় হোক প্রভু। এখন কি অর্থে ধনী হবে তা ঈশ্বরই জানেন। তবে দাদা, এটুকু বলতে পারি, আপনাদের মেয়েকে ও কোনোদিন দুঃখে রাখবে না। নিঃসন্দেহে। কিন্তু কি হলো, থামলেন কেন? আসলে কথাটা বলতে একটু সংকোচ হচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে অভয় যতদিন ডিগ্রি না পেয়ে পাশ করছে ততদিন রাধারানী যদি আমাদের কাছেই থাকে আর কি। আরে এতে এত সংকোচের কি আছে? তবে হ্যাঁ, মাঝে মধ্যে বৌমার হাতের তৈরি সন্দেশ কিন্তু পাঠিয়ে দিতে হবে। সে আর বলতে। কি হলো গৌরমোহন বাবু, হঠাৎ কেমন চুপ করে গেলেন যে? না মানে হঠাৎই কথাটা মনে হলো। আজ এমন আনন্দের মুহূর্তে যদি রজনী মানে অভয়ের মা থাকতেন, কত খুশি হতেন। দাদা, তোমাকে বাবা ডাকছেন। কি ব্যাপার রে, এত হাসছিস যে? হাসবার মতোই তো কথা। কিন্তু তার আগে বলবি তো কথাটা কি? সেটা তোমাকে বাবাই বলবেন। তুমি আমায় ডেকেছো বাবা? হ্যাঁ অভয়, এটাই বলার ছিল যে কাল তোমায় দত্তবাবুদের বাড়ি যেতে হবে। তোমার বিয়ের দিনটা পাকা করে ফেলতে হবে তো। কিন্তু বাবা, পড়ার চাপ আজকাল বড্ড বেড়েছে, বাইরে বেরোনোর ফুরসতই পাই না। সময় বার করলেই বেরিয়ে আসে অভয়। এর আগেও দুবার তুমি যাবো বলে যাওনি। কিন্তু বাবা। দেখো অভয়, দত্তবাবুকে আমি বড় মুখ করে কথা দিয়েছি। এখন তুমি না গেলে আমার মাথা হেঁট হয়ে যাবে। তুমিও বাবা। তোমারই বা এত আপত্তি কিসের? তুমি কি ওখানে যেতেই চাও না? কথাটা তা নয়। তা যদি নয় তবে কি? এত তাড়া কিসের? সময় হলে বিয়ে হবে কোন? সে সময়টা হবে কবে? তোমার বোনেরও তো বিয়ে দিতে হবে। তুমি জানো না অভয়, মেয়ের যখন বিয়ের বয়স হয় তখন বাবা মা কত দুশ্চিন্তায় দিন কাটায়। ঠিক সময় মেয়েকে পার না করতে পারলে বাবা মায়ের মাথায় যেন চিন্তার পাহাড় ভেঙে পড়ে। এসব সেকেলে ধারণা। আজকাল তো চারদিকে পাত্রপাত্রীর মত নিয়ে বিয়ে হয়। ও সমস্ত ইংরেজ সংস্কৃতির প্রভাব। কিন্তু এতে শুধু তাদেরই প্রভাবিত হওয়া উচিত যাদের কোনো পথপ্রদর্শক নেই, আমাদের নয়। অভয়, আমি তোমায় তাই করতে বলছি যে আমার বাবা আমায় করতে বলেছিলেন। বিয়ে হলো প্রকৃতির নিয়ম। আমায় তুমি আমার ধর্ম পালন করতে দেবে না? তাহলে দত্তবাবুদের বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ বাবা। খুব ভালো, আমি ওদের খবর দিয়ে দেব। ঠিক আছে। কার বাড়ি যাচ্ছ গো দাদা? সেটা বাবাকেই জিজ্ঞেস কর। অভয়, অভয়, কি অত ভাবছো বলো তো? কিছু না তো। সত্যি বলছো? তাহলে তো শুকনো মুখে কেন? সবেমাত্র আজ ফুটবল ম্যাচে জিতেছো,
এখন তো কলেজে তোমার জয় জয়কার। তোমার তো এখন জগতের সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা। ব্যাপারটা কি বলো দেখি, বলো না। ব্যাপারটা বাবাকে নিয়ে। উনি চান দত্তবাবুদের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে। তো কিন্তু আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। এখন ইচ্ছে নেই না করবেই না? এখন না। ও, তা তুমি তোমার বাবাকে এ ব্যাপারে কিছু বলেছো? না, উনি তো অনেক আগে থাকতেই দত্ত পরিবারে আমার বিয়ে দেওয়ার ব্যাপারে পাকা কথা দিয়ে বসে আছেন। আর আর তুমি ওর মনে দুঃখ দিতে চাও না, তাই তো? রূপেন বাবা শাস্ত্রের কড়া নিয়মে চলেন, আর এ ব্যাপারে উনি আমার কোনো কথা শুনবেন না। বলে লাভ নেই। এদিকে দত্তবাবুরা জোর করছেন ওদের মেয়ে ছোট থাকতেই ওরা গৌরী দান করতে চান। তাই বাবাও এখন। দেখো অভয়, আমার মনে হয় ওর সঙ্গে তুমি একবার খোলাখুলি কথা বলো। চলো। অভয়চরণ, যদিও তোমার বাবা আমাকে এ কথা বলেছিলেন যে তুমি ওর কথা কখনো অমান্য করো না, তবু আমার মনে হলো তুমি আজকালকার ছেলে, ইংরাজি শিক্ষা পেয়ে বড় হয়েছ। আমরা সকলেই জানি যে বিয়ের আগে পাত্রপাত্রীর পরস্পরের সঙ্গে দেখা হয় না, তবে ওসব সেকেলে নিয়ম। তাই আমি তোমায় ওসব মান্ধাতার আমলের নিয়মে আদৌ বেঁধে রাখতে চাই না। তবে অভয় এসব পুরনো রীতি রেওয়াজকে খারাপ মনে করে না। তাই নাকি? ওর কাছে সারা পৃথিবীর মধ্যে এটাই সবচেয়ে সম্পূর্ণ সংস্কৃতি। হ্যাঁ, সেটাও অবশ্য সত্যি কথা, কিন্তু যুগেরও তো পরিবর্তন হচ্ছে। আর আমি আজকের যুগের তরুণদের ওপর এইসব সেকেলে নিয়ম আদৌ চাপিয়ে দিতে চাই না। এই দেখো না, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 14, আর রাধারানীর মা 8 বছরের ছোট্ট খুকি। আর আজ যদি আমি আমার মেয়ের বিয়ে 7 বছর বয়সে দেওয়ার কথা মনেও ভাবি, তাহলে গোটা সমাজ আমায় ছি ছি করবে। কিন্তু অভয় তো বাবার কথা শুনে কম বয়সেই বিয়ে করছে। সত্যি বাবা, আমি তো ভেবেছিলাম ইংরেজি স্কুলে পড়ে তুমিও হয়তো ইংরেজ হয়ে গেছো। আসলে অভয় দুদেশের সংস্কৃতিকেই মানে। ও আমাদের সংস্কৃতির সম্পূর্ণতাকেও মানে, আবার বিলিতি সংস্কৃতির প্রগতিশীল সমাজ ব্যবস্থাকেও সমর্থন করে। এ তো পরম আনন্দের কথা। ও কি, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। এসো মা, এসো। হ্যাঁ হ্যাঁ, এসো মা, ভেতরে এসো, বসো বসো, এখানে বসো। অভয়, এই আমার রাধারানী। ও 7ম শ্রেণীতে পড়ে। আমি আমার মাকে সব দিক থেকে নিপুণ করে তোলার চেষ্টা করেছি। ও বড় ভালো ভক্তিগীতি গায়, বিশেষ করে কৃষ্ণের ভজন। একটা ভজন গেয়ে শোনাতে বলি? হ্যাঁ বিশু, ওরে ও বিশু, দিদিমণি তানপুরো টানতো। নিন মা। हे गोविंद हे गोपाल, हे गोविंद राख शरण, अब तो जीवन हारे, अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल। नीर पियन है तो गयो, नीर
राख शरण अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल। কি ভাবছো অভয়? কই কিছু না। এ কথা ভাবছো না তো যে আমি তোমায় বাঁধনে বাঁধছি? না। কেমন দেখলে? ভালোই তো। জানো বাবা, আমরা যে ট্রামটায় বসে আছি সেটা বিদ্যুৎ শক্তিতে চলছে। মানে এটাই যে আগেকার মতো এগুলার ঘোড়ায় টানা হয় না। দেখো অভয়, মিথ্যে কথা ঘোরানোর চেষ্টা করো না। না না, আমি শোনো অভয়, সুলক্ষণা স্ত্রী, প্রচুর অর্থ, সমাজে প্রতিষ্ঠা, এসব কিছু ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ না তা আধ্যাত্মিক জীবনের অন্তরায় না হয়। তাই আমি তো বলবো, যদি তোমার মেয়েটিকে তেমন সুন্দর না মনে হয় তো ভালোই। বাবা জানো, ইংরেজরা আমাদের বৈদিক বিবাহ প্রথা নিয়ে কত হাসি তামাশা করে। ওরা এই সম্বন্ধে কতটুকুই বা জানে? আমাদের বৈদিক প্রথা স্বয়ং ঈশ্বর দ্বারা স্থাপিত বিধান, কেবল মূর্খেরাই তা নিয়ে হাসতে পারে। আমি ওদের মতামতে কানই দিই না। জলি গুড। ভারে, তুমিও ইংরেজি বলছো? আরে যার ছেলে এমন গড়গড় করে ইংরেজি বলে তার বাবার উপরেও প্রভাব পড়বে কিনা? হ্যাঁ অভয়, বলো দেখি তোমার জন্য কি এনেছি। বলো বাবা, তোমার জন্য কি এনেছেন? একটু ভাবো, ভেবে বলো। বলো কি এনেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু ভেবে চিনতে বলো। রাধা গোবিন্দ। এই দেখো, একদম ঠিক বলেছো। এই দেখো তোমার জন্য। কিন্তু পুতুল খেলার জিনিস মোটেই নয়, এরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আর রাধা রানী, বুঝেছো? অভয়, আমি তোমায় শেখাবো কি করে এদের সেবা করতে হয়।